ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ও বাস্তববাদী লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার লেখনীতে তৎকালীন সমাজ ব্যবস্থার এক নিপুণ চিত্র পাওয়া যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালের 19শে মে অবিভক্ত বাংলার বিহারের সাঁওতাল পরগনা জেলার দুমকা শহরে। তবে তার পৈতৃক বাড়ি পূর্ববঙ্গের ঢাকা জেলার বিক্রমপুরে। তার বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম নীরদা সুন্দরী দেবী। জন্মের পর ঘুটঘুটে কালো গায়ের রং দেখে আতুর ঘরে আদর করে নাম দেওয়া হয়েছিল কালো মানিক। তবে বামুনের ঘরে জন্মানোয় পণ্ডিত ডেকে জন্মকুষ্ঠিতে নামকরণ করা হয় অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার বাবা ভালোবেসে নাম রেখেছিলেন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তবে বাড়িতে সবাই তাকে কালো মানিক বলেই ডাকতেন এবং বড় হওয়ার সাথে সাথে কালো মানিক থেকে মানিক নামেই তিনি সর্বত্র পরিচিত হলেন। বাবার বদলির চাকরির সূত্রে ছোট্ট মানিকের শৈশব ও স্কুল জীবন কেটেছে নানা জায়গায় এবং স্কুলও বদলি হয়েছে অনেকবার। মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে 1926 সালে মানিক প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। বাঁকুড়ার ওয়েসলিয়ান মিশনারি কলেজ থেকে 1928 সালে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপরে বাবার ইচ্ছায় গণিত শাস্ত্রে অনার্স নিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ছোটবেলায় মানিক অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন এবং কল্পনায় ভর করে নিজের অজান্তেই অচেনা জায়গায় গিয়ে উপস্থিত হতেন। এই সব ঘটনা মানিককে পরবর্তীকালে অস্থির করে তুলত। একটি ঘটনা থেকে জানা যায় 4 বছর বয়সে মানিক একবার খেলার ছলে খালের কাদা জলে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন, কিন্তু কাদামাটিতে তিনি ক্রমশ ডুবে যাচ্ছিলেন। নিজেকে কিছুতেই কাদা থেকে তুলে আনতে পারছিলেন না। এরপরে কি ঘটেছিল তা কিছুতেই মনে করতে পারেননি তিনি। অনেক বছর পর এই ঘটনার কথা বাড়ির লোকের কাছে জানতে চাইলে তারা মানিকের প্রশ্নের কোনো উত্তর দেননি। অশান্ত মানিক এর উত্তর খুঁজে বের করতে সেই খালের ধারে গিয়ে হাজির হন। এত বছরে খালের চারপাশের পরিবেশ অনেকটাই বদলে গিয়েছিল। খালের ধারে বসে নানা কথা ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে আসে। তিনি পাড়ে বেঁধে রাখা নৌকায় আশ্রয় নেন। নানা ভাবনা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল তা তিনি টের পাননি। চোখ খুলে দেখেন আবারও তিনি কাদায় ডুবন্ত অবস্থায় এবং একটি বৃদ্ধ তাকে সেই কাদা থেকে টেনে তোলার চেষ্টা করছে। অবশেষে ডাঙায় পৌঁছে ক্লান্ত বৃদ্ধটি তাকে যা গল্প শোনায় তা শুনে মানিক অবাক হয়ে যান। বৃদ্ধটি বলে, আপনার মতো একটি বাচ্চা অনেক বছর আগে এভাবেই কাদায় ডুবে যাচ্ছিল, আমি তাকে এই কাদা থেকে বাঁচিয়েছিলাম। শিশুটি খুশি হয়ে আমাকে অনেকগুলো টাকা বকশিশ দিয়ে গিয়েছিল। মানিকের মনে পড়ে যায় সব ঘটনা, যার খোঁজে তার এখানে আসা। ছোটবেলায় হাঁটতে শেখার পর বাড়ির আঁশবটিতে তিনি একবার নিজের পেট কেটে দুফালা করে ফেলেছিলেন। আবার একবার উনুন থেকে জ্বলন্ত কয়লা তুলে খেলতে গিয়ে নিজের পায়ের চামড়া ফুরিয়ে ফেলেছিলেন। একবার ভাইদের সঙ্গে কালী পুজোয় বোমা বাঁধতে গিয়ে বড় বিস্ফোরণ ঘটিয়েছিলেন। বিস্ফোরণে কাচের শিশি ফেটে সবার শরীরে গেঁথে গিয়েছিল। ছোটবেলায় তার দুরন্তপনার শেষ ছিল না। এখানে একটা বলার বিষয়, হাজার যন্ত্রণায় তিনি কাঁদতেন না, উল্টে গান গাইতেন। তাই কোনো বিপদ ঘটলে শুরুতে বাড়ির লোকের বুঝতে বেশ অসুবিধা হতো। এই রকমই ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সিতে পড়ার সময় কলেজের ক্যান্টিনে বসে মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরেন বিচিত্রা পত্রিকায় তিনি তার লেখা ছাপিয়ে দেখাবেন। মানিক লেখা শুরু করেন ও 3 দিনের মধ্যে জীবনের প্রথম গল্প অতসী মামি লিখে সোজা বিচিত্রা পত্রিকার অফিসে গিয়ে ছাপার জন্য জমা করে আসেন। বিচিত্রা পত্রিকায় সেই গল্প প্রকাশ হতে পাঠক মহলে তোলপাড় শুরু হলো। সবাই তার লেখার প্রশংসা করলেন। বিচিত্রা পত্রিকার সম্পাদক উপেন্দ্রনাথ মানিকের বাড়ি খুঁজে লেখার সাম্মানিক হিসাবে 20 টাকা দিলেন, সঙ্গে অনুরোধ করলেন আরও গল্প লিখে দেবার জন্য। শুরু হলো মানিকের গল্প লেখা। পড়াশোনা আর সম্পূর্ণ করা হলো না, লেখাই তার পেশা ও নেশা হয়ে দাঁড়ালো। পূর্বাশা, দেশ, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায় ছাপা হতে শুরু করে। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন কঠোর বাস্তববাদী। কোনো সৌন্দর্য ছাড়াই রূঢ় বাস্তবকে তিনি গল্পে রূপায়িত করতেন। পূর্ববঙ্গের গ্রাম্য জীবন ও সমাজের ভণ্ডামি নিয়ে লেখা উপন্যাস পুতুল নাচের ইতিকথা, মধ্যবিত্ত সমাজকে নিয়ে লেখা দিবরাত্রির কাব্য এবং মাঝিদের জীবন অবলম্বনে রচিত তার শ্রেষ্ঠ উপন্যাস পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের অমর সম্পদ। 1934 সালে তিনি নবারুণ পত্রিকার সম্পাদক হয়ে কিছুকাল কাজ করেছিলেন। 1937-38 সালে বাংলা সাহিত্য ম্যাগাজিন বঙ্গশ্রীতে সহকারী সম্পাদক হয়ে কাজ করেছিলেন। 1939 সালে ভাইয়ের সাথে মিলে ছাপাখানা ও প্রকাশনা সংস্থার ব্যবসা শুরু করেন। তবে লাভের মুখ না দেখায় কিছু সময় পর সেটি বন্ধ হয়ে যায়। মার্ক্সবাদ দ্বারা তিনি যথেষ্ট প্রভাবিত ছিলেন। ছাত্রকালীন সময়েই তিনি কমিউনিস্ট রাজনীতিতে যোগদান করেন। 1950 সালে সরকার ধরপাকড় শুরু করলে পত্রিকাগুলোতে মানিকের লেখা ছাপা বন্ধ হয়ে যায়।
তিনি শ্রমজীবী মানুষের কষ্ট, দরিদ্র সমাজের অত্যাচার, ভণ্ডামি, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনের উপর ভিত্তি করে গল্প উপন্যাস রচনা করতেন। পদ্মা নদীর মাঝি লেখার সময় তিনি মাঝিদের জীবনযাত্রা দেখার জন্য তাদের সাথে বেশ কিছু সময় বসবাস করেছিলেন। এই রকমই বাস্তববাদী ছিলেন তিনি। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস মানিককে যথেষ্ট প্রভাবিত করেছিল। কিশোর বয়সেই শরৎচন্দ্রের সবকটি উপন্যাস তার পড়া হয়ে গিয়েছে। তিনি ছিলেন রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের ভক্ত। তিনি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন, বই পড়তে ভালোবাসতেন, বাঁশি বাজাতে ভালোবাসতেন, নিজের মনে নির্জন স্থানে বাঁশি বাজিয়ে বেড়াতেন। মানিক বন্দ্যোপাধ্যায় জীবনে দারুণ অর্থকষ্টের সম্মুখীন হয়েছিলেন। শেষের দিকে তিনি তার লেখা ছাপাবার জন্য অনেক প্রকাশকের দরজায় ঘুরে বেরিয়েছেন। পয়সা না থাকায় কখনো শুকনো মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছেন। ভাঙা টেবিলে চেয়ারে বসে রাত দিন লিখে গিয়েছেন। একটাই আশা, ভালো লেখা জমা দিতে পারলে পারিশ্রমিক পাবেন, তাহলে সংসারের ডাল ভাত জোগাড় করতে পারবেন। রাত দিন লেখায় মনোনিবেশ করে নিজের শরীরের দিকে খেয়াল করতেই ভুলে গিয়েছিলেন। না খাওয়া, রাত দিন জাগা, পথে ঘাটে ঘুরে বেড়ানো ও অত্যাধিক পরিশ্রমে তিনি অসুস্থ হয়ে পড়েন। 1935 সালে তার মৃগী রোগ ধরা পড়ে। এরপরও সেইভাবে শরীরের যত্ন করতে পারেননি। বাড়িতে বৃদ্ধ বাবা, বউ, ছেলে সবার মুখে অন্ন তুলে দেবার দায়িত্ব তার। তিনি আর পেরে উঠছিলেন না। টাকার অভাবে নিজের ঠিকমতো চিকিৎসাও করাতে পারেননি। আস্তে আস্তে তার শরীর ক্ষয় হতে শুরু করে। যৌবনে শরীরচর্চা করতেন কুস্তির আখড়ায় গিয়ে। শরীর ছিল পুরুষালী ও লোহার মতো শক্ত। শেষের দিকে খাদ্যের অভাবে ও মৃগী রোগে তার শরীর শেষ হয়ে গিয়েছিল। তিনি আর পেরে উঠছিলেন না। ভাগ্যের খেলায় তিনি হেরে গিয়েছিলেন। সমগ্র জীবনে তিনি 36টি উপন্যাস ও 250টি ছোট গল্প রচনা করে গেছেন। উল্লেখযোগ্য কতকগুলি উপন্যাস: জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জীবনের জটিলতা, অমৃতস্য পুত্রা ইত্যাদি। তার লেখা ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, আজকাল পরশুর গল্প ইত্যাদি। 1956 সালের 3রা ডিসেম্বর মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র 48 বছর বয়সে মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ। সে একটি স্টেশনের স্টেশন মাস্টার, বয়স 30 বছর। দিনরাত মেল, প্যাসেঞ্জার ও মালগাড়ির চলাচল নিয়ন্ত্রণ করার দায়িত্বপ্রাপ্ত নদের চাঁদ নদীর প্রতি বিশেষ অনুভূতি সম্পন্ন। 5 দিনের অবিরল বর্ষণ শেষে রেললাইন ধরে নদীকে দেখার তাগিদে সে ব্রিজের দিকে হাঁটতে থাকে। প্রকৃতি প্রেমিক নদের চাঁদ নদীকে দেখার জন্য এক অমোঘ আকর্ষণ বোধ করতে থাকে। বর্ষণপুষ্ট নদীর উত্তাল যৌবন কল্পনা করে নদের চাঁদ রেলের উঁচু বাঁধের উপর দিয়ে হাঁটতে থাকে। নদীর জন্য নিজের এই উন্মত্ততা তাকে এক ধরনের আনন্দের অনুভূতি দেয়। নদীর ধারে জন্ম তার, নদীর ধারেই বড় হওয়া। তার দেশের নদীটি কর্মক্ষেত্রের পাশের নদীটির মতো এত বড় না হলেও নদীর প্রতি তার আকর্ষণের সূত্রপাত সেখান থেকেই। ব্যাধিতে পরমাত্মা মরণাপন্ন হলে যেমন কষ্ট হয়, অনাবৃষ্টিতে তার দেশের নদীটি শুকানোর উপক্রম হলে তারও তেমনই বেদনাবোধ হয়। ব্রিজের কাছে এসে নদীকে দেখে নদের চাঁদ হতবাক হয়ে পড়ে। কারণ 5 দিন আগে যে নদী ছিল বর্ষার জলে পুষ্ট এক আনন্দময়ী কল্লোলিনী, সেই নদী এখন ভয়ঙ্করী মদমত্তা রূপ ধারণ করেছে। ব্রিজের মাঝখানের ইট, সুরকি ও সিমেন্টে গাঁথা স্তম্ভের কিনারে বসে সে রোজ নদীকে দেখে। সেদিনও সেখানে বসেই নদীকে দেখতে দেখতে তার নদীর সঙ্গে খেলা করার শখ জাগে। বহু যত্নে স্ত্রীকে লেখা একটি বিরহ কাতর চিঠির পাতাগুলি একে একে ছিঁড়ে সে জলে ফেলতে থাকে। যত দ্রুততার সঙ্গে নদী চিঠির পাতাগুলিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তত তার খেলার লোভ বাড়তে লাগলো। সে সমগ্র চিঠিটিকেই এইভাবে জলে ভাসিয়ে দিল। অকস্মাৎ মুষলধারে বৃষ্টি নামল। নদীর জলের হুঙ্কারের সঙ্গে বৃষ্টির শব্দ মিলেমিশে নদের চাঁদের চেতনা যেন বিলুপ্ত হয়ে এলো। দিনের আলো শেষ হয়ে এলে ব্রিজের উপর দিয়ে
ট্রেন চলে যাওয়ার আকস্মিক শব্দে সে যেন চেতনা ফিরে পেল। হঠাৎ খুব ভয় করতে লাগলো তার। ক্ষিপ্ত নদীর উপরে বসে থাকার মতো সাহস দেখানো তার ঠিক হয়নি। তার মনে হতে লাগলো যে দুর্বিনীত নদী তাকে ঘিরে মানুষের তৈরি করা বাঁধ ও ব্রিজ ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। প্রকৃতিকে করায়ত্ত করার মানুষের যে ঔদ্ধত্য, তাকে আজ ধ্বংস করে দিতে চায় নদী। অন্ধকারে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে ফিরতে ফিরতে নদের চাঁদ ভাবতে লাগলো যে আদৌ কি ব্রিজের কোনো প্রয়োজনীয়তা ছিল? নদীর বন্দিদশা তাকে আঘাত করেছিল, সে তাই নদীর মুক্তি চেয়েছিল। কিন্তু মানব সভ্যতার উগ্রতায় লজ্জিত উদাসীন হয়ে পড়া নদের চাঁদকে অকস্মাৎ পিছন থেকে পিষে দিয়ে চলে যায় এই যন্ত্র সভ্যতার অগ্রগতির প্রতীক, একটি প্যাসেঞ্জার ট্রেন। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, নদের চাঁদের দেশের নদীটি কীরকম ছিল? উত্তর, নদের চাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা ও নির্জীব। পরের প্রশ্ন, জলপ্রবাহকে দেখে সেদিন নদের চাঁদের জীবন্ত মনে হয়েছিল কেন? উত্তর, নদীর উন্মত্ততার জন্যই নদীর জলপ্রবাহকে দেখে নদের চাঁদের জীবন্ত মনে হয়েছিল। পরের প্রশ্ন, কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল? উত্তর, অন্ধকারে অন্যমনস্কভাবে রেল লাইন ধরে স্টেশনের দিকে যাওয়ার সময় 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন, নদের চাঁদের কেন ভয় হয়েছিল? প্রবল বর্ষায় নদীর অবস্থা ভয়ঙ্কর ছিল। নদী যেন রোষে ক্ষোভে উন্মত্ত ছিল। নদের চাঁদ নদী থেকে 1 হাত উঁচুতেই বসেছিল। তবুও বর্ষার জল ফুলে ফেঁপে ওঠা নদী যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারে বলে নদের চাঁদের মনে হয়েছিল এবং সে ভয় পেয়েছিল। পরের প্রশ্ন, কোথায় বসে নদের চাঁদ প্রতিদিন নদীকে দেখে? উত্তর, নদের চাঁদ ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্ট দিয়ে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে প্রতিদিন নদীকে দেখত। পরের প্রশ্ন, স্টেশন মাস্টারি করতে এসে পরিচিত হওয়া নদী আর নদের চাঁদের দেশের নদীর মধ্যে তফাৎ কী ছিল? উত্তর, স্টেশন মাস্টারি করতে এসে পরিচিত হওয়া নদীটি ছিল প্রশস্ত, গভীর ও জলে পরিপূর্ণ, আর নদের চাঁদের দেশের নদীটি ছিল ক্ষীণস্রোতা ও নির্জীব। এর পরের প্রশ্ন, আমি চললাম হে, কে কাকে একথা বলেছে? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে 30 বছর বয়সে স্টেশন মাস্টার নদের চাঁদ 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে তার নতুন সহকারীকে ডেকে একথা বলেছিল। এর পরের প্রশ্ন, স্টেশন থেকে নদীর ওপরকার ব্রিজের দূরত্ব কত? উত্তর, স্টেশন থেকে নদীর ওপরকার ব্রিজের দূরত্ব ছিল 1 মাইল। পরের প্রশ্ন, আকাশে মেঘের ঘনঘটা দেখে নদের চাঁদের কী মনে হচ্ছিল? উত্তর, আকাশে মেঘের ঘনঘটা দেখে নদের চাঁদের মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে প্রবল ধারায় বৃষ্টি শুরু হবে। পরের প্রশ্ন, নদের চাঁদ কোন কোন গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল? উত্তর, নদের চাঁদ মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন আর মালগাড়িগুলির গতিবেগ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল। পরের প্রশ্ন, নদীর জন্য নদের চাঁদের কান্নাকে লেখক কার সঙ্গে উপমিত করেছেন? উত্তর, দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে মৃত্যুর সম্মুখীন পরমাত্মীয়াকে দেখে মানুষের কান্নার সঙ্গে লেখক দেশের ক্ষীণস্রোতা নদীর মৃতপ্রায় অবস্থা প্রত্যক্ষ করে নদের চাঁদের কান্নার তুলনা করেছেন। এর পরের প্রশ্ন, হঠাৎ তাহার মনে হইয়াছে, কার কি মনে হয়েছে? উত্তর, নদের চাঁদের হঠাৎ মনে হয়েছে যে রোষে ক্ষোভে এই নদীর উন্মত্ত জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে বসে এতক্ষণ থাকা তার উচিত হয়নি। এর পরের প্রশ্ন, অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ কোন দিকে ফিরে চলল? উত্তর, অন্ধকারে অতি সাবধানে রেল লাইন ধরে নদের চাঁদ হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে ফিরে চলল। এর পরের প্রশ্ন, 5 দিন নদের চাঁদ নদীকে দেখতে পায়নি কেন? উত্তর, 5 দিন অবিরত বৃষ্টি হওয়ার জন্য নদের চাঁদ নদীকে দেখতে পায়নি। পরের প্রশ্ন, নদের চাঁদের বয়স কত? এই বয়সেও কার প্রতি তার আকর্ষণ বেশি? উত্তর, নদের চাঁদের বয়স 30, অর্থাৎ 30 বছর। 30 বছর বয়সে এসেও নদীর প্রতি নদের চাঁদের আকর্ষণ প্রবল।
এর পরের প্রশ্ন, 5 দিন পর নদের চাঁদ নদীর কিরূপ দেখেছিল? উত্তর, 5 দিন অবিরত বৃষ্টির পর নদের চাঁদ দেখেছিল যে নদীর গাঢ়তর পঙ্কিল জল ক্ষেপে গিয়ে ফুলে ফেপে ফেনোচ্ছ্বসিত হয়ে ছুটে চলেছে। এর পরের প্রশ্ন, কিভাবে নদীতে আবর্ত হয়েছিল? উত্তর, বর্ষার জলে পুষ্ট নদীর জলস্রোত ব্রিজের ধারকস্তম্ভে বাধা পেয়ে আবর্ত রচনা করছিল। পরের প্রশ্ন, মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়, কার এরূপ অনুভূতি হয়েছিল? উত্তর, নদীর জল ধারকস্তম্ভে বাধা পেয়ে উঁচুতে উঠে আসার কারণে নদের চাঁদের মনে হচ্ছিল ইচ্ছা করলে বুঝি হাত বাড়িয়ে নদীর জলকে স্পর্শ করা যায়। এর পরের প্রশ্ন, গভীর প্রশস্ত নদী কিভাবে ক্ষীণস্রোতা হবে বলে আশঙ্কা হয়? উত্তর, মানুষ তার নিজের প্রয়োজনে কখনো নদীর দুদিকে শক্ত বাঁধ দিয়ে তাকে বেঁধে ফেলবে, কখনো তার উপর বিভিন্ন সেতু তৈরি করে তার স্বাভাবিক চলার ছন্দকে বাধা দেবে, এইভাবে সে হয়ে যাবে ক্ষীণস্রোতা। পরের প্রশ্ন, কার জন্য নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করেছে? উত্তর, রেল স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করেছিল বা করেছে। পরের প্রশ্ন, আজ তার মনে হইল, কি মনে হয়েছিল? উত্তর, স্টেশনের কাছে নতুন রং করা যে ব্রিজটি, সেই ব্রিজটিকে দেখে নদের চাঁদের গর্ব অনুভব করত, সেই ব্রিজটিকে দেখেই তার মনে প্রশ্ন জেগেছিল বৃষ্টির প্রয়োজনীয়তা বিষয়ে। পরের প্রশ্ন, নদের চাঁদকে পিষে দিয়ে কোন ট্রেন কোন দিকে চলে যায়? উত্তর, 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে ছোট স্টেশনের দিকে চলে যায়। এর পরের প্রশ্ন, কতক্ষণ বিশ্রাম করে মেঘ নতুন শক্তি সঞ্চয় করেছিল? উত্তর, ঘন্টা 3 বিশ্রাম করে মেঘ নতুন শক্তি সঞ্চয় করেছিল। এর পরের প্রশ্ন, তাহার উচিত হয় নাই, কার কি করা উচিত হয়নি? উত্তর, উন্মত্ত বর্ষা প্লাবিত নদীর জলরাশির কয়েক হাত উঁচুতে নিশ্চিন্ত মনে অনেকক্ষণ ধরে বসেছিল নদের চাঁদ। পরে তার মনে হয় এভাবে বসে থাকাটা তার উচিত হয়নি। পরের প্রশ্ন, আকাশের মেঘ কিভাবে নতুন শক্তি সঞ্চয় করেছিল? উত্তর, আকাশের মেঘ ঘন্টা 3 বিশ্রাম নিয়ে নতুন শক্তি সঞ্চয় করেছিল। পরের প্রশ্ন, কিসের শব্দ নদের চাঁদকে কিছুক্ষণের জন্য দিশেহারা করে রেখেছিল? উত্তর, ব্রিজের উপর দিয়ে একটি ট্রেন চলে যাওয়ার শব্দের আকস্মিক আঘাতে ঘুম ভেঙে যাওয়ার মতো একটি বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করে রেখেছিল। পরের প্রশ্ন, নদের চাঁদ কত বছর স্টেশনের দায়িত্ব পালন করেছে? নদের চাঁদ 4 বছর স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করেছে। পরের প্রশ্ন, নদের চাঁদের মন থেকে ছেলে মানুষই আমোদ মিলিয়ে যাওয়ার পর তার কি মনে হতে লাগলো? উত্তর, মন থেকে ছেলে মানুষই আমোদ মিলিয়ে যাওয়ার পর নদের চাঁদের মনে হতে লাগলো যে এই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে যেন তার সর্বাঙ্গ অবাস ও অবসন্ন হয়ে আসছে। এর পরের প্রশ্ন, তাহাকে বিশ্বাস নাই, কাকে কেন বিশ্বাস নাই? উত্তর, ব্রিজের ধারকস্তম্ভের উপর বসে বর্ষায় ফুলে ফেঁপে ওঠা নদীকে দেখে নদীর বিদ্রোহী সত্তাকে বুঝতে পারে নদের চাঁদ। তার মনে হয়েছিল ক্ষিপ্ত নদী যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে ফেলতে পারে, এই কারণেই নদীকে নদের চাঁদের বিশ্বাস হয়নি বা বিশ্বাস করেনি সে। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে কিভাবে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পারল? উত্তর, 5 দিন টানা বৃষ্টির পর নদীর কাছে গিয়ে নদের চাঁদ দেখল নদীর পঙ্কিল জলস্রোত ফুলে ফেঁপে উদ্যম গতিতে ছুটে চলেছে। নদী যেন উন্মত্ত, নদীর জলস্রোত ব্রিজ ও বাঁধের কাছাকাছি এসে যে কোনো মুহূর্তে ভেঙে দিতে চায় সব বাধাকে। নদের চাঁদের মনে হলো নদী যেন মুক্তি পেতে চাইছে, ফিরে চাইছে তার স্বাভাবিক গতি, তাই এই ভয়াল বিদ্রোহ। এর পরের প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কার কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের কথা বলা হয়েছে। এ কথা বলার কারণ হলো নদী কেন্দ্রিক জীবনে যারা অভ্যস্ত তাদের সঙ্গে নদীর সম্পর্ক 12 মাস। নদের চাঁদ নদীকে না দেখে থাকতে পারে না, সে নিজেও তা বোঝে,
তবু নিজেকে সংযত করতে পারে না। নদীর প্রতি তার ভালোবাসার কারণ আছে। নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারেই সে শৈশব, বাল্য, কৈশোর কাটিয়েছে, তাই নদীর প্রতি ভালোবাসা তার অদম্য। এরপরের প্রশ্ন, নদের চাঁদ নদীর সঙ্গে যে খেলায় মেতে উঠেছিল সেই খেলাটি কেমন ছিল? উত্তর, নদীর সঙ্গে নদের চাঁদ এক বর্ষার দিনে নদীর কাছে গিয়ে দেখল নদীর জল সেতুর ধারে স্তম্ভে বাধা পেয়ে এক ফেনিল আবর্ত রচনা করেছে। সে পকেট থেকে অনেক দিন আগের পত্নীকে লেখা একটা চিঠি বার করে নদীর স্রোতে ছুঁড়ে ফেলল। চোখের পলকে সেই চিঠি অদৃশ্য হয়ে গেল। চিঠির একটি পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে সে নদীর মধ্যে ফেলতে লাগলো। এইভাবে নদের চাঁদ এক অদ্ভুত খেলায় মেতে উঠল। এর পরের প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? সেই চিঠির কি পরিণতি হয়েছিল? উত্তর, নদের চাঁদ গ্রাম থেকে বহুদূরে কর্মক্ষেত্রে বাস করত। গৃহে বসবাসরত পত্নীর সঙ্গে তার সাক্ষাৎ সবসময় হতো না, তাই চিঠিই ছিল একমাত্র ভরসা। বিশেষত বর্ষা ঋতুর আবেগপূর্ণ আবহাওয়া নদের চাঁদকে বিরহে উতলা করে তুলেছিল। তাই 5 দিনের বর্ষণের সুরে সুর মিলিয়ে সে একটি বিরহপূর্ণ চিঠি লিখেছিল। এখানে সেই চিঠির কথা বলা হয়েছে। নদের চাঁদ আবেগপ্রবণ চিঠিতে লিখেছিল, ভয়ঙ্করী নদীর সঙ্গে খেলা করার তাগিদে সেই চিঠি ছিঁড়ে ছিঁড়ে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল। এর পরের প্রশ্ন, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এত বেশি মায়া বলার কারণ কি? সেই মায়াকে অস্বাভাবিক বলা হয়েছে কেন? উত্তর, নদের চাঁদ নদীকে না দেখে একদিনও থাকতে পারত না। নদী দেখার নেশা তার যেন পাগলামিতে পরিণত হয়েছিল, তাই তার এই পাগলামিকে এত বেশি মায়া বলা হয়েছে। নদীর বিদ্রোহ গল্প অনুসারে 30 বছর বয়সের যে কোনো ব্যক্তি দৈহিক ও মানসিকভাবে যথেষ্ট প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক। নদীর জন্য নদের চাঁদের শিশুসুলভ আকুতি তার বয়সের মানুষের মধ্যে সাধারণত দেখা যায় না, তাই এই কথা বলা হয়েছে। এর পরের প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। নদের চাঁদের মনের এই আনন্দের স্বরূপ পরিস্ফুট করো। উত্তর, নদীর বিদ্রোহ গল্পের ট্রাজিক নায়ক নদের চাঁদ ছিল প্রকৃতির সন্তান। সে নদীর ধারে জন্মগ্রহণ করে নদীর ধারেই বড় হয়ে উঠেছে। নদী তার পরমাত্মার মতো চিরকাল তার আত্মায় স্থান পেয়েছে। নদীর সঙ্গে সে খেলা করেছে। বর্ষণপুষ্ট নদীর উচ্ছ্বাস তাকে উচ্ছ্বসিত করেছে। অনাবৃষ্টির ক্ষীণকায়া নদীর ব্যথা সে হৃদয়ে হৃদয়ে অনুভব করেছে। নদী তার জীবনের একটা বড় স্থান অধিকার করে রয়েছে। বর্ষার জলে পুষ্ট নদী যখন বাঁধন ছেঁড়ার খেলায় মেতে ওঠে, তখন নদের চাঁদ নদীর বিদ্রোহ টের পায়। নদীর প্রতি তার এই ভালোবাসা সে উপভোগ করত। এর পরের প্রশ্ন, কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। কার না বাঁচার কথা বলা হয়েছে? নদীকে না দেখলে সে বাঁচবে না কেন? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পে উক্ত উদ্ধৃতির মাধ্যমে গল্পের নায়ক নদের চাঁদের না বাঁচার কথা বলা হয়েছে। বাল্যকাল থেকেই নদীর প্রতি নদের চাঁদের তীব্র আকর্ষণ, তাই প্রতিদিন নদীকে না দেখলে তার শান্তি হয় না। কিন্তু প্রবল বর্ষণ ও চারিদিকের কবলিত পরিস্থিতি 5 দিন তাকে বাধ্য করেছে নদীকে না দেখে থাকতে। তাই সাময়িকভাবে বৃষ্টি কমলে সে নদীকে দেখার জন্য উন্মত্ত প্রায় হয়ে ওঠে এবং নদীকে দেখতে রওনা হয়ে যায়। তার মনে হতে থাকে যে নদীকে আর একদিনও না দেখলে সে হয়তো বাঁচবে না। এর পরের প্রশ্ন, নদের চাঁদ 4 বছরের চেনা নদীকে অপরিচিত মনে হয়েছিল কেন? নদের চাঁদ 4 বছর ধরে সাধারণ রেল স্টেশনের স্টেশন মাস্টার। স্টেশনের 1 মাইল দূর দিয়ে বয়ে যাওয়া নদীর সঙ্গে তার প্রতিদিন দেখা হয়, কিন্তু 5 দিনের টানা বৃষ্টির পর নদীর যে রূপ সে দেখেছে তা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। 5 দিন আগে বর্ষার জলে পরিপুষ্ট নদীর রূপে যেন ছিল পরিপূর্ণ আনন্দের প্রকাশ, আর 5 দিন পর বর্ষার জলে পুষ্ট নদীর পঙ্কিল জলধারা যে আবর্তে রচনা করে ছুটে চলেছে, সেই ভয়ঙ্কর রূপের মধ্যে রয়েছে বিদ্রোহের উন্মত্ততা এবং সব ভেঙে দেওয়ার চঞ্চলতা। তাই নদীর ফুলে ফেঁপে ওঠা রূপ দেখে তার 4 বছরের চেনা নদীকে আরও বেশি ভয়ঙ্কর ও আরও বেশি অপরিচিত মনে হয়েছে। এর পরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের।
নদের চাঁদের ভয়ের কারণ কি? নদের চাঁদ ছিল নদী প্রেমিক। নদীর পাশে অথবা নদী বক্ষের উপরে অধিষ্ঠিত রেল ব্রিজের স্তম্ভের প্রান্তে বসে নদীর উত্থান পতন দেখতে সে ভালোবাসত। বর্ষণপুষ্ট নদীর উত্তাল জলবিস্তার নদের চাঁদকে অর্থাৎ নদের চাঁদের মনকে অনাবিল আনন্দে ভরিয়ে তুলেছিল। নদীর সঙ্গে ছেলে মানুষই খেলায় মেতে উঠেছিল সে। কিন্তু আচমকা আকাশ পরিব্যাপ্ত করে পুনরায় অঝোর ধারায় বৃষ্টি নামতেই পরিস্থিতি বদলে যায়। বৃষ্টি ও নদীর মিলিত গর্জন নদের চাঁদকে বিবশ করে তোলে। মনের অবসন্নতা ধীরে ধীরে বিপুল ভয়ের সৃষ্টি করে। মানুষের ঔদ্ধত্য সমস্ত সীমা লঙ্ঘন করে নদীকে বিদ্রোহী করে তুলেছে। আজ হয়তো এই উন্মাদিনী নদী প্রাণঘাতিনী হয়ে উঠবে, এই ভেবে নদের চাঁদ ভীত হয়ে ওঠে। এর পরের প্রশ্ন, নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া তার কি সাজে? কার কথা বলা হয়েছে? নদীর জন্য পাগলা হওয়া তার সাজে না কেন? উত্তর, আলোচ্য প্রসঙ্গে নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র নদী অন্তপ্রাণ নদের চাঁদের কথা বলা হয়েছে। নদের চাঁদ নদীর সৌন্দর্য ও তার শক্তির প্রতি তীব্র কৌতূহল ও আসক্তি অনুভব করত। নদীর তীরে এসে বসে থাকা তার নেশায় পরিণত হয়েছিল। কিন্তু অন্যদিকে স্টেশন মাস্টারের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভারও তাকে সামলাতে হতো। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার ও মালগাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করা ছিল তার অন্যতম কর্তব্য। সেই কর্তব্য সম্পাদনে মনোসংযোগ ও একাগ্রতা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই নদীর প্রতি বাধাহীন ভালোবাসা নদের চাঁদকে বিচলিত ও বিভ্রান্ত করতে পারে। এই আশঙ্কায় গল্পের কথক প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। এর পরের প্রশ্ন, নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। নদের চাঁদ কেন ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করতে লাগলো? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের মুখ্য চরিত্র একটি ছোট স্টেশনের স্টেশন মাস্টার হলো নদের চাঁদ। নদের চাঁদ যে স্টেশনের স্টেশন মাস্টার, তার কিছু দূরে একটি নদী ছিল। নদীকে নদের চাঁদ খুব ভালোবাসত। নদীর সঙ্গে তার ছিল আশৈশব সখ্য। প্রতিদিন কাজ সেরে সে নদীর ধারে গিয়ে বসত। কিন্তু একটানা 5 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাতের জন্য তাকে দেখতে না পেয়ে নদের চাঁদ ছেলে মানুষের মতো নদীকে দেখার জন্য ঔৎসুক্য বোধ করতে আরম্ভ করেছিল। এর পরের প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। কোন ঘটনায় নদের চাঁদের আমোদ বোধ হচ্ছিল? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্প অনুযায়ী রেল স্টেশনের স্টেশন মাস্টার নদের চাঁদ 5 দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি হওয়ায় নদীকে দেখতে পায়নি। তাই 6ষ্ঠ দিন বৃষ্টি একটু থামলে সে রেল ব্রিজের ধারকস্তম্ভের শেষ প্রান্তে বসে নদীর স্রোত ব্রিজের ধারকস্তম্ভের গায়ে বাধা পেয়ে কীভাবে ফেনিল আবর্ত রচনা করছে তা দেখতে থাকে। সে দেখে নদীর জল এত উঁচুতে উঠে এসেছে যে সে যেন ইচ্ছা করলেই হাত বাড়িয়ে জলকে স্পর্শ করতে পারে। নদীর এই রূপ দেখেই নদের চাঁদের অত্যন্ত আনন্দ হচ্ছিল। এর পরের প্রশ্ন, মানুষ কি তাকে রেহাই দিবে? কার সম্পর্কে এই উক্তি? কেন এই উক্তি? উত্তর, প্রশ্নোক্ত উদ্ধৃতাংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্প থেকে গৃহীত। এখানে নদীর সম্পর্কে উক্তিটি করা হয়েছে। নদের চাঁদ বুঝতে পেরেছিল নদীর তীব্র বেগকে সংযত করার উদ্দেশ্যেই মানুষ বাঁধ ও ব্রিজ নির্মাণ করে। কিন্তু নদীকে এমনভাবে দমন করে রাখতে চাইলে নদী বিদ্রোহী রূপ ধারণ করে এবং চারিদিক প্লাবিত করে ব্রিজ ও বাঁধ ভেঙে ফেলবে। তবে শেষমেশ মানুষই জয়ী হবে। ভেঙে পড়া ব্রিজ ও বাঁধ তারা পুনরায় নির্মাণ করে এবং একসময়ে তরঙ্গ বিক্ষুব্ধ নদীর স্রোতের গতি কমতে কমতে তা ক্ষীণস্রোতা হয়ে পড়বে। এভাবেই মানুষ নদীকে রেহাই দেবে না বলে নদের চাঁদের বিশ্বাস। এর পরের প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছে? উত্তর, প্রশ্নোক্ত উদ্ধৃতাংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্প থেকে গৃহীত। খরস্রোতা নদীটির প্রতি নদের চাঁদের সুতীব্র আকর্ষণ অনুভব করত। নদীর উত্তাল তরঙ্গ, প্রবল গতি ও জীবন্ত প্রবাহের প্রতি সে আসক্ত ছিল। এক কথায় সে ছিল নদী অন্তপ্রাণ।
অন্যদিকে এমন বেগবান বিক্ষুব্ধ নদীটিকে সংযত করে রাখার জন্য যে ব্রিজ ও বাঁধ নির্মিত হয়েছিল তাদের ক্ষমতার প্রতিও নদেরচাঁদের শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ছিল। অর্থাৎ একদিকে নদীর গতিশক্তি, অন্যদিকে ব্রিজের সহ্য ক্ষমতা, এই দুই বিপরীত বিষয় ছিল নদেরচাঁদের অন্যতম আকর্ষণের বস্তু। তাই নতুন রং করা ব্রিজ, যা বেগবান নদীটির বুকে সদর্পে বিরাজ করত, তার জন্য নদেরচাঁদের মনে অনেকখানি গল্প ছিল। এর পরের প্রশ্ন, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের? কার মনে হয়েছিল? কেন এমন মনে হয়েছিল? উত্তর, নদীর বিদ্রোহ গল্পের অন্যতম প্রধান চরিত্র নদেরচাঁদের এরূপ কথা মনে হয়েছিল। নদীর গতিবেগ ও গতিপথ নিয়ন্ত্রণ করতে বাঁধ ও ব্রিজ নির্মাণ করা হয়েছিল। বর্ষায় তরঙ্গ বিক্ষুব্ধ নদীর তর্জন গর্জন শুনে নদেরচাঁদ বুঝতে পেরেছিল নিয়ন্ত্রণের নামে এভাবে নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে রুদ্ধ করা হচ্ছে, যা নদী কিছুতেই মেনে নেবে না। বেগবান নদীর ভীষণ গতিকে ব্রিজ তৈরির মাধ্যমে আটকানোর চেষ্টা করা হলেই বিদ্রোহী নদী চারিদিক ভাসিয়ে দেবে। কালক্রমে মানুষ ফের বাঁধ ও ব্রিজ তৈরি করবে এবং নদীটি একদিন ধীরে ধীরে শুকিয়ে যাবে। এই কারণে নদীর প্রতি প্রবল অনুরাগবশত নদেরচাঁদের প্রশ্নোক্ত কথাটি মনে হয়েছিল। এর পরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে কোন নদীকে কার সঙ্গে কিভাবে তুলনা করা হয়েছে? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে নদেরচাঁদ তার জন্মস্থানের ক্ষীণস্রোতা নদীটির বিষয়ে আলোচনা করতে গিয়েই তাকে অসুস্থ দুর্বল আত্মীয়ার সঙ্গে তুলনা করেছে। নদীটি তীব্র বেগে বইতে অক্ষম ছিল বলে তার প্রতি লেখকের মমতা ও সহানুভূতি প্রকাশ পেত। নির্জীব ও অক্ষম আত্মীয়ার প্রতি যে কোনো সংবেদনশীল মানুষ যেমন করুণা অনুভব করে, তেমনি নদী বিষয়ে অনুভূতিপ্রবণ নদেরচাঁদ সেই শীর্ণকায়া নদীটিকে শুকিয়ে যেতে দেখে কেঁদে ফেলেছিল। গল্পে এক নির্জীব নদীর সঙ্গে অসুস্থ আত্মীয়ের তুলনার প্রসঙ্গটি এভাবেই প্রকাশিত হয়েছে। এরপরের প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে প্রকৃতির কিরূপ ছবি প্রকাশিত হয়েছে? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে এক বর্ষণসিক্ত প্রকৃতির ছবি ফুটে উঠেছে। 5 দিন একটানা বৃষ্টির পর বিকেলের দিকে তা ধীরে ধীরে থেমেছিল, তবে আকাশে মেঘ জমেছিল এবং বোঝা যাচ্ছিল কিছুক্ষণ বাদেই আবার প্রবল বর্ষণ শুরু হবে। ইতিমধ্যেই দুদিকের মাঠঘাট জলে ডুবে গিয়েছিল। ক্ষীণস্রোতা নদীটি খরস্রোতা নদীর রূপ ধারণ করেছিল। নদেরচাঁদ নদীর তীরে পৌঁছানোর ঘণ্টা তিনেকের মধ্যেই পুনরায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল এবং তার মধ্যেই দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে চারদিক গাঢ় অন্ধকারে ডুবে গিয়েছিল। মোটামুটি এই গল্প থেকে অধিকতর গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন এগুলোই। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ শীর্ষক ছোট গল্পটির কেন্দ্রীয় চরিত্র নদেরচাঁদ। লেখক তার কলমের সূক্ষ্ম আঁচড়ে এই চরিত্রটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। অনুভূতিপ্রবণ, নদেরচাঁদের অনুভূতিপ্রবণ মানসিকতাই এই গল্পের কেন্দ্রবিন্দু। তার এই অনুভূতির সবটুকু ঘিরেই রয়েছে নদী। নদী তার প্রাণস্বরূপ। তার নিজের বক্তব্য অনুযায়ী নদীর ধারে জন্ম ও বেড়ে ওঠার কারণেই নদীর সঙ্গে তার এই সখ্য। সেই কারণেই প্রতিদিন কাজের শেষে নদীর কাছে যাওয়া তার নিয়ম হয়ে উঠেছিল। নদীপ্রেমিক নদেরচাঁদ 5 দিনের অবিরাম বর্ষণ শেষে দীর্ঘদিনের চেনা নদীকে আবার নতুন করে আবিষ্কার করতে চায় নদেরচাঁদ। সে উপলব্ধি করে কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। নদীর পরম আত্মীয় নদেরচাঁদ। নদীর প্রতি এই ভালোবাসা অন্যের কাছে অস্বাভাবিক ঠেকলেও নদীর সঙ্গে সখ্যতা নদেরচাঁদের আজন্মকালের। তাই দেশে সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই নদেরচাঁদের মমত্ব লাভ করেছিল। দায়িত্ব সচেতন, নদেরচাঁদ পেশায় রেলের স্টেশন মাস্টার। দিনরাত মেল ট্রেন, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাদের ওপর থাকে, সেও তাদের মধ্যে একজন। 4 বছর ধরে দায়িত্বের সঙ্গে সে এই কাজ পালন করছে। শান্তিপ্রিয়, নদেরচাঁদ সহজ সরল শান্তিপ্রিয় মানুষ।
নদীর ওপর গড়া ব্রিজের ধারক স্তম্ভে নদীর স্রোত বাধা পেয়ে আবর্ত রচনা করছে দেখে তার মনে হয়েছে নদী ক্ষিপ্র হয়েও ব্রিজের ধারক স্তম্ভ এবং মানুষের হাতে গড়া বাঁধ ভেঙে চুরমার করে দিয়ে নিজের স্বাভাবিক গতিপথ তৈরি করে নিতে চায়। তাই সে প্রশ্ন করেছে, ব্রিজটার কি আদৌ কোনো প্রয়োজন ছিল? শিশু সুলভ। নদের চাঁদের চরিত্রের যে দিকটি পাঠককে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটি হলো তার শিশুসুলভ আচরণ। নদীর সঙ্গে খেলা করার লোভ সামলাতে না পেরে স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠাব্যাপী একটি বিরহ বেদনাপূর্ণ চিঠিটিকে নষ্ট করতেও সে পিছপা হয়নি। নদীর প্রতি এমন আন্তরিক টানের জন্যেই তাতে বাঁধ বা সেতু আদৌ নির্মাণ করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে নদের চাঁদ। আবার সে এও বুঝেছে যে মানুষ নদীকে এমনভাবে স্থানে স্থানে বাঁধবেই। এই দ্বন্দ্বের মধ্যে পড়েই 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনের নিচেই নিজের জীবন দিয়েছে নদী অন্তপ্রাণ মুক্ত জীবন প্রেমিক নদের চাঁদ। নদের চাঁদের মৃত্যু তার জীবনের ট্র্যাজেডি বটে, কিন্তু এই গল্পের মূল নায়ক নিয়তি নদের চাঁদের মৃত্যুর মধ্য দিয়েই মানুষের নিজের হাতে তৈরি যন্ত্র সভ্যতার দ্বারাই মানব সভ্যতার সমাপ্তির ইঙ্গিত দিয়ে যায় যেন।